আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 10 জুন 2024। আমি বর্তমানে আছি কায়রো শহরে এবং আজকে যাচ্ছি পিরামিড দেখতে। তো কায়রো থেকে পিরামিডের গিজার দূরত্ব 14 কিলোমিটার এবং সময় লাগার কথা 40 থেকে 50 মিনিট। আর এই ট্যাক্সিটা আমি নিয়েছি এখানকার অ্যাপস থেকে, এবং যেটার ভাড়া পড়ছে 130 ইজিপশিয়ান পাউন্ড। তো আজকে আমি এই পর্বে তুলে ধরতে চেষ্টা করব পিরামিডের ইতিহাস, ঐতিহ্য এবং সেই সাথে ওখানকার হোটেলের খরচ, খাওয়ার খরচ, এভরিথিং। তো আমার সাথেই থাকুন। মিশর নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পিরামিডের ছবি। নীল নদের তীরে সুপ্রাচীন কালে গড়ে ওঠা মিশরের সভ্যতার অনেকগুলো অনন্য নিদর্শনের মধ্যে নিঃসন্দেহে পিরামিড সবচেয়ে বিস্ময়কর ও রহস্যময়। প্রায় 5,000 বছর ধরে মানুষের কৌতূহলের শেষ নেই পিরামিডকে ঘিরে। এমনকি আজকের দিন পর্যন্ত এর রহস্য মানুষ উন্মোচন করতে পারেনি। গাড়িতে বসে বসে দূর থেকে পিরামিড দেখতে দেখতে যাচ্ছি, মনে হচ্ছে পিরামিড আমার সাথেই যাচ্ছে। আমি এখানটাতে একটা নাইট স্টে করব এবং পরের দিন আমি পিরামিড সকালবেলা আমি পিরামিড এক্সপ্লোর করব। তো আমি একটা হোটেল নিয়েছি, সেই হোটেলটা আমি booking.com থেকে নিয়েছি। তো চলুন একটু হোটেলটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার রুম, এসি করা আছে, আর এটা দুজন শোয়ার মতো একটা খাট, আর ওপাশটায় আছে আলমিরা, আর এদিকে একটা ফ্রিজ, উপরে টেলিভিশন আছে, আর ছোট্ট একটা টেবিল আছে। আর চলুন বাথরুমটা একটু দেখি, বাথরুমটার কী অবস্থা। এটা হচ্ছে বাথরুম। তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে বা ভালো আছে মোটামুটি। তো বলা যায় যে খারাপ না আর কি, সব মিলিয়ে আর কি। যেহেতু এখানে হোটেল আছে, মোটামুটি লেভেলের হোটেল আছে, ওই হাইফাই লেভেলের হোটেল যদিও নাই, আর আমার বাজেটও কম, দ্যাটস ওয়াই আমি এরকম একটা হোটেল নিয়েছি। আর এই হোটেলটায় আমার খরচ পড়ছে বাংলাদেশি টাকায় হচ্ছে 2,500 টাকার মতো। 2,500 টাকায় আমি এই রুমটা নিয়েছি। তো এরপরে আমি যাব হচ্ছে রুফটপটা, এই হোটেলের রুফটপটা দেখতে উপরে যাব। এই হোটেলের রুফটপ হচ্ছে এটা, অনেক সুন্দর করে সাজানো গোছানো। এই রুফটপটি টেবিল দিয়ে সাজানো আছে এবং উপরে আরেকটা ফ্লোর আছে। চলুন আরেকটু উপরে উঠে দেখি। যেহেতু এখন বিকালবেলা, তো হোপফুলি আমি এখান থেকে পিরামিডের ভিউটা ভালো পাবো। এবং আমি বুক করার সময় আমি এখানকার ছাদের বা রুফটপের ভিউটা দেখেই আমি হোটেলটা বুক করেছি। তো হোপফুলি এটা আমাকে নিরাশ করবে না। তো চলুন দেখি ভিউটা কেমন দেখা যায়। ওয়াও ওয়াও, ইটস বিউটিফুল, ইটস ইমেজিং, অত্যন্ত সুন্দর। মানে যা লাগছে এখান থেকে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। জানি না ক্যামেরা কেমন আসছে, তবে দুর্দান্ত লাগছে। বিকেলটা অসাধারণ লাগছে। সূর্যর আভা ওপাশে দেখা যাচ্ছে, লাল আভা। দারুণ, বিকেলটা দারুণ, অসম্ভব সুন্দর। এই সৌন্দর্যটা অবশ্যই মিস করবেন না। এই হোটেল বুক করে এখানটা নাইট স্টে করবেন এবং এই সৌন্দর্যটা উপভোগ করবেন। ধন্যবাদ। এবার আসি মিশরের খরচ কত, আপনার কত খরচ হইতে পারে এই মিশর কাভার করার জন্য। তো আমি একটা ধারণা দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মিশরে আপনার খরচ দাঁড়াবে, আপনি যদি শুধু মিশর, ঢাকা টু মিশর এবং মিশর টু ঢাকা ব্যাক করেন, তাহলে আপনার যদি আপনি ডিরেক্ট ফ্লাইট আসেন, ডিরেক্ট ফ্লাইটে আপনার 80,000 প্লাস মাইনাস খরচ হবে এয়ার ফেয়ার শুধু। আর আপনি যদি ট্রানজিট নিয়ে আসেন তাহলে হয়তো খরচ একটু কম হবে। আর লোকাল এরিয়াগুলো কাভার করতে হয়তো আরো 30 থেকে 40,000 টাকা খরচ হতে পারে। এটা আপনি রাখতে পারেন বাজেটে। তবে এখানে কিন্তু থাকা খাওয়ার খরচ খুব একটা বেশি না। যেমন আমি যে হোটেলের রুফটপে কথা বলতেছি, এই হোটেলটা আমার খরচ হচ্ছে 2,500 টাকা। তো আপনি আরো কমে হোটেল আছে, অনেক হোটেল আছে এখানটায়। আপনি 1,000 থেকে শুরু করে নিয়ে আপনার বাজেট অনুযায়ী সারে বিভিন্ন হোটেলে থাকতে পারবেন। আর খাওয়াটাই এখানে একটু কষ্টকর আমাদের জন্য। তো এখানে এদের যে ফুড এগুলা খাইতে পারেন, এরা অবশ্য একটু ড্রাই ফুড খায়। তো এখানে খাওয়ার খরচ কিন্তু বেশি না, খাওয়ার খরচ খুবই কম, যাতায়াত খরচও কম। উবারে যাতায়াত খরচ আপনার 300, 400, 200, 300 টাকা হচ্ছে ট্যাক্সি ভাড়া এখানটায়, আপনি যেখানে যাবেন শর্ট ডিস্টেন্সে। তো থাকা
খাওয়া এবং যাতায়াত, 3টা খরচে কিন্তু অলমোস্ট সিমিলার, বাংলাদেশের মতোই খরচ। তো এই হচ্ছে মিশরে, জাস্ট আপনার বিমান ভাড়াটা হচ্ছে এত। তো এখানে এতটুকু বলে রাখি যে আমরা যারা মনে করি যে অনেক খরচ মিশরে, কিন্তু তা না, জাস্ট বিমান ভাড়াটাই। এইটা যদি আপনি কাভার করেন, তারপরে কিন্তু ল্যান্ড প্যাকেজে এত কোনো খরচ নেই, আপনি যদি নিজে নিজে ঘুরেন। আনুমানিক একটা আইডিয়া হচ্ছে 1 লাখ প্লাস থাকলে আপনি মিশরটা সুন্দর মতো 3 দিন বা 4 দিনের আপনি কাভার করে যেতে পারেন। থ্যাংক ইউ। হোটেল রুফটপ থেকে রাতের পিরামিড কেমন লাগে চলুন একটু দেখে আসি। ওটা হচ্ছে চাঁদ, আর চাঁদের নিচেই দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর পিরামিডটি এবং লাইট শো। এই লাইট শো অবশ্য টাকা দিয়ে দেখতে হয়, আমি যদিও ছাদ থেকেই ফ্রি দেখতেছি। তো অসম্ভব সুন্দর এই হোটেলটায় আপনার, এই জন্য আমি রিকমেন্ড করবো এখানে একটা নাইট স্টে করার জন্য, কারণ রাতের ভিউটা অসাধারণ পিরামিডের। এটা না দেখলে মিস করবেন। তো সো আমার রিকমেন্ড থাকবে গিজাতে এসে অ্যাটলিস্ট একটা নাইট স্টে করবেন এবং রাতের পিরামিডের সৌন্দর্যটা মিস করবেন না। তো এরপর আমি সকালবেলায় ভোরে চলে যাব হচ্ছে পিরামিড দেখতে। যাই হোক, 240 ইজিপশিয়ান পাউন্ড দিয়ে আমি অলরেডি ভিতরে ঢুকে গিয়েছি। আর আপনারা টিকিট কাটবেন, ওই যে দেওয়ালের ওই পাশে বাহির সাইডে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটটা কেটে তারপরে এই যে গাড়িটা যাচ্ছে, এই গাড়ির এই পাশে এই যে যে বিল্ডিংটা, এদিক দিয়ে ঢুকতে হবে। এটা মেইন এন্ট্রেন্স পয়েন্ট। এটাতে ঢুকে তারপর আপনি সরাসরি এখানটায় চলে আসবেন, পায়ে হেঁটে এখানে আসবেন। এখানে আসলে তারপরে এখানে ওই যে রাস্তা হচ্ছে ওইদিকে, ওই যে হচ্ছে পিরামিড দেখা যাচ্ছে। তো এখানে বেশ কিছু গাড়ি আছে, গাড়ি বলতে আপনার ঘোড়ার গাড়ি বা উট এগুলো আছে। তো এগুলা আপনি যেতে পারেন। আবার আমি রিকমেন্ড করবো এগুলো দিয়ে না যাওয়ার জন্য, কারণ এখানে প্রচুর স্ক্যাম হয়। এই গাড়িগুলায় আপনার বলবে একরকম, কিন্তু আপনার কাছ থেকে ভাড়া আদায় করবে আরেক রকম। তো এগুলো নিয়ে প্রচুর স্ক্যাম আছে। তো সো অ্যাভয়েড করবেন এগুলোতে না চড়ার জন্যে। আর আপনি যদি সিঙ্গেল হন সেক্ষেত্রে আমি মনে করি না যে এটাতে ওঠার দরকার আছে, কারণ শর্ট ডিস্টেন্স, মানে আপনার সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট হাঁটলেই আপনি পিরামিডের কাছে পৌঁছে যেতে পারবেন। আর যদি ফ্যামিলি হয় সেক্ষেত্রে ভিন্ন জিনিস, সেক্ষেত্রে আপনি হয়তো ফ্যামিলি যদি হাঁটতে না পারে তাহলে আপনি হয়তো এই উটের গাড়ি অথবা ঘোড়ার গাড়ি ইউজ করতে পারেন। তবে ব্যাচেলর হলে দরকার নেই। তো চলুন এবার মেইন পর্ব শুরু করা যাক। গুড মর্নিং গিজা। আমি এখন আসছি কায়রোর গিজা শহরে পিরামিডের কাছে। সকাল 9টা লোকাল টাইম এবং আমি আসছি পিরামিডের কাছে। তো আজকে সারাদিন এখানটায় থাকবো, ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। প্রথমেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ফিংস, ইটস কল্ড স্ফিংস। হ্যাঁ, এইটা আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই গেট দিয়ে ঢোকার শুরুতেই এটা পড়বে। তারপরে হচ্ছে 2টা সাইডে পিরামিড, দ্যাটস ওয়ান এইটা। তারপর হচ্ছে ওই 3 নাম্বারটা, এই 3টা পিরামিড এখানটায় আছে। তো প্রথমেই আপনারা স্ফিংস দেখলেন। এই স্ফিংস সম্পর্কে চলুন কিছু তথ্য জেনে নেই, স্ফিংসটার ইতিহাসটা জানি, আর তারপরে আমরা সামনে যাব। থ্যাংক ইউ। দ্য গ্রেট স্ফিংস, এটি কিন্তু বিশ্বের যতগুলো ভাস্কর্য আছে তার মধ্যে সবচেয়ে বড় বলা যায়। এবং এটা দূর থেকে দেখলে কিন্তু বোঝা যায় না যে এটার উচ্চতা কত ফিট বা লম্বায় কত ফিট। তো এটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, এটা লম্বায় হচ্ছে 240 ফিট আর উচ্চতা কিন্তু 66 ফিট। যদিও এখান থেকে বোঝা যায় না যে উচ্চতা 66 ফিট। এবং এই স্ফিংসের মূর্তিটি এটা বানানো হয়েছে কিন্তু একটা পাথর থেকে, মানে একটা পাথর কেটে কেটে এই স্ফিংসের মূর্তিটা বানানো হয়েছে। এবং এইটা কিন্তু নিচের দিকে বেশি, মানে ধুলাবালিতে বছর পর বছর এটা ধুলাবালিতে নিচের দিকে ডেবে গেছে। এবং এই স্ফিংসের এটা গঠন প্রণালীটা হচ্ছে এটা দেখতে অনেকটা সিংহের দেহের মতো, এবং এর মাথাটা হচ্ছে মানুষের মাথার আদলে এটা বানানো হয়েছে। এবং আপনি দূর থেকে যদি দেখেন তাহলে এটা শুধু মানুষের একটা মাথা বোঝা যাবে, এবং শরীরটা কিন্তু সিংহের আদলে বানানো হয়েছে। এবং এটাতে যদি আপনি ভালো মতো খেয়াল করেন দেখবেন মানুষের মাথার নাকের অংশটা নেই বা ভাঙা আছে। তো এটা নিয়ে কিছু মিথ প্রচলিত আছে। সেটা হচ্ছে
যেমন কারো কারো মতে নেপোলিয়ন সৈন্যদের দ্বারা এই স্ফিংসটি ক্ষতি হয়েছিল, যারা একটি কামান দিয়ে নাকটাকে গুলি করেছিল। যাই হোক, নেপোলিয়নের আগের তারিখের চিত্রগুলি একটি নাকবিহীন স্ফিংস প্রকাশ করে। আবার আরেকটি সূত্র দাবি করছে যে এটা মোহাম্মদ সাইম আল দাহর, একজন সুফি মুসলিম, যিনি 14 শতকে মূর্তিটিকে বিকৃত করেছিলেন বা একটু ক্ষতি সাধন করেছিলেন বা ভেঙেছিলেন। চলুন এবার মূল যে পিরামিডটা সেটার কাছে যাই এবং সেটা নিয়ে আপনাদের সাথে তথ্য শেয়ার করি, আমি দেখি এবং আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। নো নিড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, নো নিড, নো নিড, থ্যাংক ইউ সো মাচ। নো নো নো, ও সোজা কথা, আমারে ও নিয়েই সারবে আর কি, ব্যাপারটা এরকম, এখানে প্রত্যেকটা এরকম। থ্যাংক ইউ সো মাচ, নো থ্যাংক ইউ। এখন একটু কাছে যাব পিরামিডের। একটু কষ্ট, তারপর আমি সকাল সকাল বেরোইছি, কারণ রোদ এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে ঠিক সকাল থেকে, মানে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত রোদ মোটামুটি একটু সহনীয় পর্যায়ে থাকে, মোটামুটি সহনীয় পর্যায়ে থাকে। 12টা বা দুপুরের পরে রোদটা টলারেট করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো এই একটা ব্যাপার, এই জিনিসটা মাথায় রেখে মনে হয় মিশরটা কাভার করতে হবে, যে হয়তো দুপুর বা এই পর্যন্ত থাকতে হবে, তারপরে আর থাকার কোনো সুযোগ নেই। কিরে বাবা, তোরা এরকম করস কা? হ্যাঁ, যাইতে দে, আমার যাইতে দে। শিয়াল না কুকুর তো বুঝাই যায় না, ঘেউ শুনে তো মনে হচ্ছে কুকুর। এনিয়ে এই হচ্ছে পিরামিড, এইটা হচ্ছে দ্য গ্রেট পিরামিড অফ গিজা, দিস ওয়ান। এই মিশরের দ্য গ্রেট পিরামিড অফ গিজা এটি কে বানিয়েছিলেন? এটা বানিয়েছিলেন তৎকালীন ফারাও খুফুর, এবং উনি ছিলেন চতুর্থ রাজবংশের রাজা। 2560 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2540 এই সময়কাল, মানে এই 20 বছরে এই নির্মাণটা করেছিলেন এই পিরামিডটি। এবং এখানে প্রায় 1 লক্ষ শ্রমিক 20 বছর কাজ করে এই পিরামিডটা নির্মাণ করেছিলেন। এবং এটাতে প্রায় 30 লক্ষ ছোট বড় পাথর বা লাইমস্টোন দিয়ে এটি নির্মাণ করা হয়। এবং এটার উচ্চতা 481 ফিট হলেও কালক্রমে এটা আস্তে আস্তে ক্ষয় গিয়ে এখন প্রায় 455 ফিটের মতো আছে। এবং এর যে দৈর্ঘ্য বা প্রস্থ প্রায় মানে সমান, এবং 756 ফিট দৈর্ঘ্য বা প্রস্থ উভয় দিকে। এবং এখন পর্যন্ত মানে এই প্যারিসের আইফেল টাওয়ার আবিষ্কার মানে বানানোর আগ পর্যন্ত মনুষ্য সৃষ্টির সবচেয়ে উঁচু স্থাপনা ছিল এই গ্রেট পিরামিড অফ গিজা। এবং এটার ভিতরে কি আছে? এটার ভিতরে 3টি চেম্বার পাওয়া গিয়েছে। প্রথমে একদম নিচেরটা হচ্ছে বেসমেন্ট, তারপরে হচ্ছে কিংস চেম্বার, তারপর হচ্ছে কুইন্স চেম্বার। এই 3টি চেম্বার পাওয়া গিয়েছে। এবং এই 3টি চেম্বারে কিন্তু যখন প্রবেশ করা হয়েছে তখন এর মধ্যে মমি বা কোনো কিছুই পাওয়া যায়নি। মানে ভাষা হারিয়ে ফেলছি। এই পিরামিডের গল্প সে ছোটোবেলায় শুনেছি, ছোটোবেলা বইতে পড়েছি, আবার অনেক ভিডিও দেখেছি, মানে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, এইটা নিয়ে জানার চেষ্টা করেছি এটা আসলেই কিভাবে তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে, কারা তৈরি করেছে। এটা নিয়ে সেই কিউরিসিটি থেকে এখানে আসা, দেখা। চলুন একটু শুয়ে দেখি পিরামিডটা। বাতাসটা অনেক জোস, নাইস বাতাস, অনেক সুন্দর বাতাসটা। তো রোদটা এখনো গায়ে লাগা শুরু হয়নি আর কি, হয়তো এই আইটা রাখি।
ভাই রে ভাই, এই পাথরটার ওজন মানে এখানে সর্বনিম্ন মানে সর্বছোট যে পাথরটা সেটার ওজনই নাকি 2.5 টন। এবং এটা আপনি একটু খেয়াল করে দেখেন যে এইটা কত সূক্ষ্মভাবে একটার সাথে একটা সেট করা, কত সূক্ষ্মভাবে, এই খেয়াল করে দেখেন কত সূক্ষ্মভাবে একটার সাথে একটা সেট করা, মানে চিন্তাই করা যায় না যে এইটা এত বড় বড় পাথর, এইটা একটার সাথে আরেকটা কিভাবে একেবারে লাগিয়ে দেওয়া হয়েছে, জোড়া লাগানো হয়েছে। এই প্রশ্নের উত্তর এখনকার প্রত্নতত্ত্ববিদরা ট্রাই করছে এটাকে বের করার জন্য, একজন এক এক মত দিয়েছে, সেটা নিয়ে কথা বলবো। তো আসলেই অবাক লাগার বিষয়, পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে এইটা নাম্বার 1, মানে এটার কোনো তুলনাই হয় না। এইটাই হচ্ছে বেস্ট 1, 7ম আশ্চর্য যেগুলা পৃথিবীর 7টা আশ্চর্য, যেটা কিছু আছে, কয়েকটা আছে মানুষের তৈরি আর কিছু আছে গড গিফটেড। তো মানুষের তৈরি এইটা এখনো নাম্বার 1-এ। তো আরেকটু দেখাই আপনাদেরকে, একটু ভালো মতো দেখাই নেই আপনাদেরকে। এই পাথরটা সাথে এই পাথরটা জোড়া লাগানো, এই পাথরটার সাথে এই পাথরটা জোড়া লাগানো, আবার এখানে আরেকটা পাথর লাগানো, এখানে একটা পাথর লাগানো, এই যে জোড়াগুলা। মানে চিন্তা করা যায় না যে এই পাথরগুলি কিভাবে সেট করছে এরা, মানে কিভাবে তৈরি করছে তারা। মানে আমি অবাক হলাম যে এটা কিভাবে তারা সেই আমলে, মানে 2560 খ্রিস্টপূর্বাব্দে, যখন আপনার মানুষের কাছে কোনো আধুনিক যন্ত্র ছিল না, মানুষের কাছে আপনার এই কনক্রিট বা পাথরগুলি কাটার মতো আধুনিক কোনো যন্ত্র ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, তাহলে কিভাবে এটা ওরা সেট করছে সেই সময়, আজ থেকে 4500 বছর আগে, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে বিভিন্ন প্রত্নতত্ত্ববিদ, বিভিন্ন অনুসন্ধানী ব্যক্তিবর্গ, বিভিন্ন এটা নিয়ে যারা কাজ করে, বিজ্ঞানী যারা প্রত্নতত্ত্ববিদ আছেন, তারা এটা নিয়ে চেষ্টা করছে এই প্রশ্নের উত্তরটা বের করার জন্য। তো এক একজন এক এক মতামত দিয়েছে। তো এইটার এখনও 100% অথেন্টিক কোনো রহস্য উদ্ঘাটন হয়নি। এটা রহস্য উদ্ঘাটন করার চেষ্টা চলতেছে, এখন পর্যন্ত সেটা হয়নি। তো জাস্ট একটু চিন্তা করে দেখেন যে আমি যে পাথরটায় আজকে হাত দিলাম 4500 বছর পরে, এই পাথরটায় 2560 খ্রিস্টপূর্বাব্দে কোনো হয়তো মানুষ এই পাথরটা এখানে হাতের ছোঁয়ায় সেট করছে। ভাবা যায়, চিন্তা করা যায় যে আমি 4500 বছর আগে যে নির্মাণ কর্মীগুলো ছিলেন, তাদের হাতের স্পর্শ আর আমার হাতের স্পর্শ দিলাম, তাদের যে কাজ, সেই কাজে আমিও হাত ছুলাম। এটা সত্যি নিঃসন্দেহে দুর্দান্ত এক অভিজ্ঞতা, দুর্দান্ত এক অনুভূতি, যা ভাষায় প্রকাশ করার মতো না। ফ্রন্ট সাইড হচ্ছে এটা, বাট ইন্টেন্স হচ্ছে ওই পাশে, আর ফ্রন্ট সাইড হচ্ছে এই পাশে, মানে পিছন সাইডটা, মানে ইন্টেন্সের পিছন সাইডটা হচ্ছে এখানকার ফ্রন্ট সাইড। মানে এখানে এই যে বাস স্ট্যান্ডটা এই জায়গাটাতে, বাস বা মাইক্রো স্ট্যান্ড হচ্ছে এখানে এসে তারপরে এই পাশটা হচ্ছে ফ্রন্ট, বাট টিকিট কাউন্টার হচ্ছে ওই পাশে। মানে আমরা ওই পাশ থেকে হেঁটে আসছি। এই পাশের লুকটা কিন্তু অসাধারণ। এইটা জোস। ওই যে ওখানে লোকজন মনে হয় ওঠার চেষ্টা করছে, ওই জায়গাটাতে একটু
এখানে একটু মনে হয় সিঁড়ির মতো করে দেওয়া আছে, জাস্ট ওঠার জন্য সিঁড়ির মতো করে দেওয়া আছে। এই জায়গাটায় একটু যাব, একটু উপরে উঠার চেষ্টা করব। চলেন দেখি একটু উপরে উঠি। যেহেতু কষ্ট করে এখানটায় আসছি, আর আসা হবে কিনা জানি না, তবে একটু চেষ্টা করব, মানে এটার পুরোটা একটু ঘুরে দেখার বা কাভার করে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। চলুন একটু দেখি। Thank you. মিশরের পিরামিডের উপরে ওঠার জন্য একটু চেষ্টা করতেছে। এখানে বেশ কিছু লাইন আছে। কেউ বেলা বাড়ার সাথে সাথে এখানে লোক সংখ্যা বাড়বে, ভিড়টা বাড়বে। তো আপনারা যারা আসবেন চেষ্টা করবেন ঠিক আর্লি মর্নিংয়ে এখানটা আসতে, তা নাহলে রোদের তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে এবং ডিফিকাল্ট হয়ে যাবে এখানটায় ওঠাটা। তো একটু সাবধানে পা ফেলতে হয়, একটু দেখে পা ফেলতে হয়। এই নিচের ভিউটা হচ্ছে এরকম। উপরে উঠতে উঠতে চলুন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। মানে এই যে এত বড় স্থাপনা, এটি কেন বানিয়েছিলেন? আসলে এত উঁচু করে বানানোর দরকারটা কি ছিল? কারণ প্রাচীন মিশরীয়দের ধর্ম বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল হচ্ছে পরকালে বিশ্বাস। তারা বিশ্বাস করতেন মৃত্যু হলো নশ্বর দেহ থেকে পরকালের আত্মার স্থানান্তর। সেখানেও একটি জগৎ রয়েছে, সেখানেও প্রয়োজন হবে ধন দৌলত ও অন্যান্য জাগতিক বিষয়দের। তাই রাজা ও রানীদের মৃত্যুর পর মৃতদেহের সাথে সাথে তারা দিয়ে দিত সোনা, রূপা ও মূল্যবান রত্নাদি। তাদের দেহকে সংরক্ষণ করা হতো, মমি বানিয়ে এবং হত্যা করা হতো তাদের দাসদাসী, যাতে পরকালে সেবার অভাব না হয়। কিন্তু সমস্যা হলো এই মমি ও অন্যান্য মূল্যবান সামগ্রী একটি নিরাপদ স্থানে না রাখলে চুরি হয়ে যাবে, এবং সে কারণেই তাদের এই কনসেপ্ট থেকে এই পিরামিড বানানো হয়। এত উঁচু করে এই পিরামিড বানানোর প্রয়োজনীয়তা তারা অনুভব করে। এখানে আরেকটি তথ্য শেয়ার করি, সেটা হচ্ছে এই পর্যন্ত মানে 2008 সাল পর্যন্ত মিশরে ছোট বড় মিলিয়ে প্রায় 138টি পিরামিডের সন্ধান পাওয়া গেছে বা আবিষ্কার হয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে মিশর কিন্তু সবচেয়ে বেশি পিরামিডের দেশ না। সবচেয়ে বেশি পিরামিড পাওয়া গিয়েছে হচ্ছে সুদানে, মানে সবচেয়ে বেশি পিরামিড পাওয়া গেছে হচ্ছে সুদানে। এবং মিশরটা হচ্ছে সবচেয়ে পপুলার, কারণ হচ্ছে এর গঠন প্রণালী, এর ঐতিহ্য এবং এর উচ্চতা, এই সব মিলিয়ে এইটা এত পপুলার। এবং আপনি আরেকটা তথ্য এটার সাথে আপনাদের সাথে শেয়ার করি, এই পিরামিড থেকে কিন্তু কোনো কিছুই আবিষ্কার হয়নি বা কোনো কিছুই পাওয়া যায়নি এই পিরামিডে। মানে হচ্ছে মমি অথবা স্বর্ণালঙ্কার অথবা দাসদাসী কোনো কিছু কিন্তু এখানে পাওয়া যায়নি। তার মানে এটা ধারণা করা হয় সেই সময়ে হয়তো লুটেরা এটা লুট করে নিয়ে গেছে। তবে জাদুঘরে যে স্বর্ণালঙ্কার বা যেগুলি পাওয়া গেছে সেটা কিন্তু লুকজরের যে কিংস ভ্যালি বা কুইন্স ভ্যালি, সেখানে যে সমাহিত করা হতো রাজাদের, সেখান থেকে পাওয়া গিয়েছে। চলুন আস্তে আস্তে উপরের দিকে উঠে এবং ভিতরে যে চেম্বার সেটার একটু কাছে যাই। শক্তি থাকতেই, দেহে শক্তি আর সাহস থাকা অবস্থায় পাহাড়ে ওঠা চাই। মনের জোর হচ্ছে অনেক বড় শক্তি। ইনি বয়স আই থিঙ্ক 70 আপ, বয়স 70 আপ। তারপরে উনি এখানে সিঁড়িগুলো একটু নিয়ে আসতে সাবধান করতে হবে। এই ভেঙে যাই টিকিট। এখানে হচ্ছে ভিতরে ঢোকার জায়গা। এইখানে ভিতরে এন্ট্রান্স, এটা আলাদা
আলাদা টিকিট লাগে সম্ভবত। এটা হচ্ছে ইনসাইড, ইনসাইড। তো আমি আর ইনসাইডের ভিতরে গেলাম না, কারণ ওখানে কিছু নাই। দেড়শাই আমি এর ভিতরে ঢুকলাম না, কারণ রোদ উঠতেছে ভাই। যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা কভার করে তারপরে বেরিয়ে যাব। এই জায়গাটাতে নামতে হবে। একটু সাবধানে, একটু সাবধানে, একটু সাবধানে, বাস প্রায় চলে এসছি। চিন্তা করা যায়, মানে আই লেভেলে থাকাইলে কিন্তু হবে না, কিভাবে উপর দিকে মানে মাথা মাথা কাট কাট করে তারপরে দেখা লাগবে ভাই। ও no no need, thank you so much, thank you, he says thank you, okay, wow, thank you, okay, thank you. যাই, এই পাশটা মোটামুটি দেখা শেষ, খুফুর পিরামিড দেখা শেষ। এবার যাব হচ্ছে খাফরের পিরামিডে, ততক্ষণ সাথেই থাকুন, থ্যাংক ইউ। এটা হচ্ছে খুফুর পিরামিড, এটা ঘুরে শেষ করলাম। এটা এখন আমি যাব হচ্ছে খাফরের পিরামিডটা, ওই যে খাফরের পিরামিড, ওই খাফরের পিরামিডটা দেখব, দেখে তারপরে বিস্তারিত আপনাদেরকে কিছু ইনফরমেশন জানানোর চেষ্টা করব। এখানে একটু তথ্য শেয়ার করে রাখি। আপনি যখন পিরামিডের ঘুরতে যাবেন, পিরামিডটা টোটাল কভার করতে এই জায়গাটায় 2 ঘন্টার বেশি সময় লাগবে না, এবং সাথে অবশ্যই পানির বোতল রাখবেন। এবং এখানে কিন্তু কোনো ফুডস বিক্রি হয় না বা পাওয়া যায় না। এইদিকে আছে হচ্ছে পিরামিড অফ খাফরে, পিরামিড অফ মেনকাউরে, দ্য প্যানোরামা ভিউ। 3টা পিরামিড করতে দেখা যাবে এরকম এই রাস্তা। চলুন দেখে আসি। এটা হচ্ছে খুফুর মানে খাফরের পিরামিড, খুফুর ছেলে খাফরের পিরামিড। তো এইটা নিয়ে কিছু তথ্য আমি আপনাদেরকে দেব এই ভিডিওতে। খাফরের এই পিরামিডটি একটু আলাদা, কারণ হচ্ছে এর উপরে মানে টপে দেখবেন সাদা ক্ল্যাডিং করা আছে, যার কারণে এটি আলাদা। এবং 3টার দিকে যদি আপনি তাকান, দূর থেকে মনে হবে এই খাফরের পিরামিডটির উচ্চতা বেশি, কিন্তু আসলে তা না। আমি যদি খুফুর পিরামিডের সাথে এটা কম্পেয়ার করি, তাহলে দেখা যায় খুফুর পিরামিডের উচ্চতা হচ্ছে 481 ফিট, এবং এটা তার চেয়ে একটু কম উচ্চতা, মানে 473 ফিটের মতো। যদিও কালক্রমে অনেক বছর পরে থাকতে থাকতে এটার উচ্চতা হ্রাস পেয়েছে, এবং কি দুটোর উচ্চতাই হ্রাস পেয়েছে। এখন আমি যদি ভিতরের অবস্থা বলি, এর ভিতরে কি আছে, এর ভিতরে 5টি প্রার্থনা কক্ষ পাওয়া গিয়েছে, একটা হলওয়ে আছে, পাশাপাশি একটি বড় একটা রুম আছে, যেখানে ফারাওদের 12টি ভাস্কর্য ছিল। এবং গ্রেট ফিংসের দক্ষিণ পূর্ব দিকে, মানে এটার সামনে তো গ্রেট ফিংস, এটার সাথে এটার একটা সংযোগ আছে, মানে প্রায় 500 মিটার লম্বা একটা ভিতর দিয়ে একটা রাস্তা তৈরি করা আছে, যেখান থেকে এই স্ফিংস পর্যন্ত এই পিরামিডের ভিতর থেকে ওখানটায় যাওয়া যায়। এবং এটা যে পাথরগুলি ব্যবহার করা হয়েছে, এবং সেটা ওজন কিন্তু 2 টন থেকে 2.5 টনের মতো, এরকম 2 টন থেকে 2.5 টনের পাথর এখানে ব্যবহার করা হয়েছে। বাট আপনি যদি খুফুর পিরামিডের পাথরের কথা চিন্তা করেন, সেখানে অনেক বড় বড় পাথর ইউজ করা হয়েছে, এবং যেটার ছোট পাথরের ওজন হচ্ছে 2.5 টন, এবং বড় যে পাথর আছে খুফুর পিরামিডে, সেটা কিন্তু 60 টনের মতো বা 60 টনের অধিক ওজনের পাথর কিন্তু সেই জায়গাটাতে ব্যবহার করা হয়েছে। এই কারণেই ওইটা হচ্ছে গ্রেট পিরামিড অফ গিজা, মানে খুফুর পিরামিডটা হচ্ছে সবচেয়ে বড়, আর খাফরেটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পিরামিড এখানকার। আরো কিছু তথ্য আপনাদেরকে আমি দেই, যেমন এই খাফরের পিরামিডের ভিতরে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না,
তার মানে এই খাফরে পিরামিডটি যখন খোলা হয়েছিল তখন এর ভিতরে কোনো কিছুই আবিষ্কার করতে পারেনি। তার মানে যখন পিরামিডটি নির্মিত হয়েছিল তার ঠিক পরের সময়কালেই এটা চুরি হয়ে গেছে বা লুণ্ঠিত হয়েছে। তো এরপরে যারা এটাকে ওপেন করেছে তারা এর মধ্যে আর কোনো কিছু আর অবশিষ্ট পায়নি। এখানে উল্লেখ্য যে খাফরের পিতা ছিল হচ্ছে খুপু। খুপুর শাসন করেছে 50 বছর এবং খাফরের শাসন করেছেন হচ্ছে 56 বছর। এই 106 বছর এই দুইজন পিতা এবং পুত্রর শাসন ব্যবস্থা চালু ছিল মিশরে, এবং এটা জানা যায় যে এই সময়টায় তারা অত্যাচারী শাসক হিসেবে তারা চিহ্নিত হয়ে আছে ইতিহাসে। এরপরে আছে হচ্ছে মেনকাউরের পিরামিড, এরপরেরটা হচ্ছে মেনকাউরের পিরামিড। তো দুইটা পিরামিড দেখার পরে আর মেনকাউরের পিরামিড দেখার মতো আর এনার্জি থাকে না বা ইচ্ছাও জাগে না। আর আজকের এই পর্ব শেষ করার আগে আমি কিছু বেসিক ইনফরমেশন আপনাদেরকে দেই। মিশর আপনি যদি ভ্রমণের চিন্তা করেন তাহলে অবশ্যই শীতকালটাকে বেছে নেবেন এবং আপনার বাজেট রাখবেন। যদি আপনি সরাসরি যান, যদি ওখানে 3 দিন বা 4 দিন থাকেন বা 5 দিন থাকেন সেটার উপর নির্ভর করবে, তবে সব মিলে 1 লাখ প্লাস মাইনাস করে আপনি মিশরটা কভার করতে পারবেন। এবং সব জায়গায় এন্ট্রি ফি স্টুডেন্টদের জন্য হাফ আছে। আর ওখানটাতে অবশ্যই আপনি যাওয়ার সময় মানে ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিয়ে যাবেন ডুয়েল কারেন্সির, এবং সেটা দিয়ে আপনার প্রত্যেকটা প্রবেশ পথে ঢুকতে হবে। ওখানে লোকাল কারেন্সি তারা অ্যাকসেপ্ট করে না, ডলারও অনেক সামনে নিতে চায় না। অবশ্যই আপনাকে সেটা পে করতে হবে কার্ড দিয়ে, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড মানে ডুয়েল কারেন্সি দিয়ে। আজকের এই পর্ব শেষ করার আগে একটা তথ্য দেই, মিশরের ভিসা পেতে আপনার খরচ হবে 7,600 টাকা এবং সময় লাগবে 1 থেকে 1.5 মাস। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।